আপনারা দেখছেন নিউজ 9, ভয় পাই না, এগিয়ে চলি। সমাবর্তন বিতর্কের পর এবার যাদবপুরে উপাচার্য বিতর্ক। আচার্য বরখাস্ত করলেও যাদবপুরে উপাচার্য পদে বহাল বুদ্ধদেব। উপাচার্যের জন্য বরাদ্দ নীল বাতির গাড়ি নিয়েই ঘুরলেন ক্যাম্পাসে, যা করছিল রাজ্য সরকারের বিজ্ঞপ্তি মেনে কোর্ট বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী। বিতর্কের মুখে দাবি বুদ্ধদেব সাউয়ের। আমি যাদবপুর ইউনিভার্সিটির সবথেকে বড় চ্যান্সেলর হিসাবে আপনি কাজ করবেন এবং আজকের কনভোকেশনটা চালু করুন। বক্তব্য এবং রাজ্য সরকার রাজভবন থেকে যে চিঠিটা এসছে, আমি আবারও বলছি যে আমি একজন শিক্ষক, ঠিক আছে, 4,000 4,500 স্টুডেন্ট, তাদেরকে যাদবপুর ইউনিভার্সিটি একটা সিস্টেম, সেটা একটা অটোনোমাস বডি, সেই অটোনোমাস বডি দিয়ে তাদেরকে পড়ানো হয়েছে, শেখানো হয়েছে 4 বছর 5 বছর ধরে। হ্যাঁ, তারপরে তারা বিভিন্ন রকমভাবে এই 4 বছর ধরিয়ে প্রতি 6 মাসে তারা পরীক্ষা দিয়ে তারা একটা জায়গায় রিচ করেছে। আজকের তাদের এক লহমায় তাদের লাইফটাকে শেষ করে দেওয়া, এটা একটা ডিজাস্টার। সেই ডিজাস্টার থেকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে কি জনসাধারণের নির্বাচিত যে সরকার, যেটা সংবিধানের দ্বারা স্বীকৃত, সেই সরকার তাদেরকে রক্ষার দায়িত্ব নিয়েছে ন্যায়। সেই সরকার যখন আবার আমি কিন্তু তাদেরকে, রাজ্য সরকারকে আমি নিজে চিঠি লিখিনি, তারা হচ্ছে কি রেজিস্টার দ্বারা হোক বা যাই হোক যে সিস্টেম আছে সেই সিস্টেম দ্বারা ইনফর্মড হয়ে গিয়ে তারা এই জায়গাটাতে রিচ করেছে। তারও পরে যাদবপুর ইউনিভার্সিটি একটা স্বশাসিত ইনস্টিটিউট, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই দুটো চিঠি সেখানকার সর্বোচ্চ যে বডি, সেই বডিতে ফেলে দেওয়া হয়েছিল। তারাই হচ্ছে কি উপাচার্য হিসাবে আমাকে অস্বীকার করেনি। শিশির অধিকারীকে প্রণাম করে গুরুদেব সম্বোধনে যে দলের কোপে কাঁধি পৌরসভার চেয়ারম্যান সুবল মান্না। পদ থেকে ইস্তফার নির্দেশ তৃণমূলের নেতৃত্বে। সুবলের শিশির স্তুতিতে বেজায় গুরুত্ব তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। কাঁথি পুরসভার চেয়ারম্যান যেভাবে বিশ্বাসঘাতক শিশির অধিকারীকে প্রণাম করে নিজের আমার গুরুদেব ইত্যাদি এই ধরনের তার আমি যেটুকু দাঁড়িয়ে আছি ভজন করেছেন, সেটা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আদৌ ভালোভাবে নেননি। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব কঠোর ব্যবস্থা নিচ্ছেন এবং তাকে ইস্তফা দিতে বলা হয়েছে। আমি এখনো কোনো চিঠি পাইনি, কোনো রকম কোনো কিছু আমার কাছে সেরকম নির্দেশ আসেনি। চিঠি পেলে তার উত্তর যথাযুক্ত ব্যবস্থা। কোনো রকম কারোর বক্তব্যে আমি উত্তর দিব না। দল ভাবছে আমি দলের অনুগত সৈনিক। অনেক পরীক্ষা দিয়েছে, আবার পরীক্ষা দিতে হবে। আমাদের হিন্দু কালচার আছে বাবা মাকে প্রণাম করা। তাতে যদি দল অসম্মানিত হয়ে থাকে, দলের কাছে আমি ক্ষমা চাই। এজেন্সির উপর ভয় করে নয়, লড়তে হবে সংগঠনের উপর নির্ভর করেই। ইলেকশন ম্যানেজমেন্ট টিমের বৈঠকে বঙ্গ বিজেপিকে বার্তা অমিত শাহের। এজেন্সি কি করেছে সেটা দেখলে চলবে না, ওরা ওদের মতন কাজ করেছে। আপনাদের কাজ আপনাদেরকে করতে হবে। সাফল্য পেতে হবে সর্বশক্তি দিয়ে, মজবুত সংগঠনের ভিত্তিতে ঝাঁপাতে হবে। সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীকে বার্তা অমিত শাহের। तिलक रानी बनाने का जरूर काम करते हैं। मित्रों, पश्चिम बंगाल की आत्मा पर अत्याचार करने का काम ये ममता दीदी ने किया है। बंगाल का साहित्य, बंगाल का विज्ञान, बंगाल की कला, पश्चिम बंगाल का अध्यात्म, आजादी का आंदोलन, औद्योगिक विकास और कृषि में जो पश्चिम बंगाल पूरे देश का नेतृत्व करता था, आज पिछड़ कर रह गया है। मित्रों, नेताजी की कल्पना का सोनार बांग्ला बनाना है, कवि गुरु की कल्पना का बंगाल बनाना है, तो एक काम करना है, ममता की सरकार को उखाड़ कर फेंक देना है। मनी, सिंडिकेट, घुसपैठ, परिवारवाद, भ्रष्टाचार, और जहां पर रविंद्र संगीत सुनाई पड़ता था, वहां बम धमाकों की गूंज सुनाई पड़ती है। बंगाल का दीदी ने पतन करने में कोई कसर नहीं छोड़ी है। जब लाल भाई यहां शासन करते थे, कम्युनिस्ट शासन करते थे, और दीदी ने उनको हराया, देश भर में अच्छा लगा।
कि अब शायद बंगाल में परिवर्तन आएगा, बंगाल विकास के रास्ते पर चल पड़ेगा। मगर दीदी ने तो शासन ऐसा चलाया कि लोग कहने लगे कि कम्युनिस्ट अच्छे थे। साइबर योद्धादेर लड़ाईतेई 19 साले আমরা প্রায় 40% এবং 21-এ 3 থেকে 77 হয়েছে। আর পিসি ভাইপোর মিথ্যাচারকে শেষ করার জন্য, পর্দা ফাঁস করার জন্য তাদেরকে এনকারেজ করে গেলেন আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষ জগৎ প্রকাশ নাড্ডাজি এবং আমাদের সকলের হৃদয়ের নেতা। পূর্বস্থলীতে পিঠেপুলি ও প্রাণী পালন উৎসবের দ্বিতীয় দিনে হাজির হয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আর সেখানে মঞ্চে দাঁড়িয়ে তিনি বললেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চৈতন্যদেবের যোগ্য উত্তরসূরি। কি প্রসঙ্গে এই কথা বললেন তিনি, আসুন জেনে নেওয়া যাক। আমাদের অবস্থা কিছুদিন বাদে ওই হাতি বা বাঘের মতো হবে, আমাদেরকেও বেঁধে আমাদের কোনো চিড়িয়াখানায় ঢুকিয়ে রাখবে। কারণ এটা প্রকৃতি সবসময় অভিযোজনের প্রকৃতি, অ্যাডাপ্টেশনের প্রকৃতি। এবং ডারউইন যেটা বলেছিলেন যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যে যোগ্যতমের উদ্বর্তন, যে যোগ্য সেই জিতবে। তো আজকে সকল এখানে একটা বড় কাজ করছেন যে প্রকৃতিকে এইভাবে একটা উৎসবের মধ্যে দিয়ে প্রকৃতির সঙ্গে উৎসব, প্রকৃতির সঙ্গে সংস্কৃতি, প্রকৃতির সঙ্গে আমাদের দৈনন্দিন গার্হস্থ্য জীবন, এগুলোকে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা মনসামঙ্গলের লেখা যেমন পাওয়া যায় বা ধর্মমঙ্গলের কাব্যে যেমন আমরা পেয়েছি যে কালকে তুই লবণ খেতে বসছে, সেটা প্রবলভাবে খাচ্ছে। তার খাওয়ার বিবরণের মধ্যে একটা দার্ঢ্য আছে। এই দার্ঢ্য সম্বন্ধা এখানে নিয়ে আসছেন এবং আমি আশা করছি এই কাজ সামনের দিনে মানুষ মনে রাখবেন, কেননা এই ধরনের কাজ মানুষই করতে পারে। এবং আমি গভীরভাবে মনে করি মমতাদির ক্যাবিনেটের মেম্বার না হলে এটা সম্বন্ধা করতে পারতেন না। কারণ অন্য কোনো দলের এই ধরনের কোনো মাথা ব্যথা নেই, কিছুই নেই। প্রকৃতিকে বাঁচিয়ে রাখা, বাংলাকে ভালোবাসা, বাঙালিকে ভালোবাসা, এগুলোর জন্য হৃদয়টা একটা আক্ষরিক অর্থে বাংলার হৃদয়। চৈতন্যের বংশধর হতে হবে, যিনি সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছেন। চৈতন্য একটা ইনক্লুসিভ রাজনীতির কথা বলেছিলেন, সবাইকে সঙ্গে না। তো মমতা দেশী সবাইকে সঙ্গে নিয়ে চলেন। কোনো বিভাজনের রাজনীতি, কোনো ভেদাভেদের রাজনীতি, মানুষকে দূরে সরিয়ে দেওয়ার রাজনীতি, এই রাজনীতি চৈতন্য করেননি। এবং চৈতন্য যদি কোনো সার্থক উত্তরাধিকার এই মুহূর্তে বাংলায় থেকে থাকে, তিনি মমতা ব্যানার্জি। তো আমি বলবো এই কাজ আপনারা চালিয়ে যান। আমি প্রথম এলাম, আমি খুবই আনন্দ পেলাম, এত রকমের অনুষ্ঠান দেখলাম। বুধবার সকাল সকাল কুস্তির আখড়ায় পৌঁছে গেলেন কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধী। কুস্তি ফেডারেশনের সঙ্গে সাক্ষী বজরংদের লড়াইয়ে শুরু থেকেই পাশে থাকার বার্তা দিয়েছিলেন। এদিন কোনো ঢাকঢোল না পিটিয়েই আখড়ায় কিছু আগাম না জানিয়েই হাজির হলেন রাহুल गांधी। वो हमारा जो रूटीन होता ना रेसलिंग का, वो देखने के लिए आए हैं। तो कोई खास बात हुई पहलवानों से? वो बिल्कुल उनके माइक में, उनके चैनल पे या वो वीडियो बनाई थी उन्होंने। हाँ, कुश्ती की उन्होंने, किए, एक्सरसाइज की। बिल्कुल आपके साथ किया? मेरे साथ ही कर रहे थे। तो क्या खास देखने आए थे वो जो आप लोगों के? वो ये देखने आए थे कि भाई जो एक खिलाड़ी होता है उनका जीवन कैसे होता है, कि रेसलिंग का जीवन कैसे होता है, तो वो देखने के लिए आए थे। कुछ नहीं पता था, हम तो यहाँ प्रैक्टिस करने लग रहे थे, एकदम से आ धमके। हमने तो ये नहीं पता था कब आएंगे, कब कौन है। आए थे ये लगभग यहाँ 6:15 बजे पहुँच गए थे। क्या किया राहुल ने, क्या पूछा आप लोगों से, क्या क्या किया? यहाँ एक्सरसाइज कैसे होती है, हमारे साथ एक्सरसाइज मिलके की, एक्सरसाइज की सारी उन्होंने अपने गेम के बारे में बताया हमारे को, और बड़ी खुशी हुई। उनको तो बहुत जानकारियां हैं, बहुत खेल के बारे में, जो जुजुत्सु वगैरह जो खेलते हैं, उनकी ब्लैक बेल्ट होल्डर हैं, उन्होंने हमारे साथ होल्ड करके दिखाया, बड़ा बढ़िया लगा। तो कुश्ती के जोर भी किए? कुश्ती के जोर भी किए, टेक्निक भी सीखी, ऑन पॉइंट भी कैसे लिए जाते हैं, कैसे होते हैं। तो आपने कैसे स्वागत किया? हमने तो स्वागत किया ऐसे ही, वैसे हम सामान्य कर रहे थे यहाँ, वो आगे दूध बादाम हाँ, दूध बादाम, उन्होंने रोटी खाई जी, बाजरे की रोटी खाई, दही और हरा साग खाया। বাংলার অহংকার বিষ্ণুপুরের বালুচরি ও স্বর্ণচরি। বিদেশের বাজারেও বিপুল চাহিদা এই শাড়ি। এই শাড়ি দিয়ে বিষ্ণুপুর মেলায়
আয়োজিত ফ্যাশন শো। বালুচরি স্বর্ণচুরি পরে র্যাম্পে হাঁটলেন মডেলরা। তাদের সঙ্গে র্যাম্পে হাঁটলেন তৃণমূলের নেত্রী ও অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। দেশ ছাড়িয়ে বিদেশের বাজারেও সমাদৃত বাঁকুড়ার বিষ্ণুপুরের বালুচরি ও স্বর্ণচরি শাড়ি, সেই বাজারকে আরো বড় করে তুলতে উদ্যোগ নিয়েছে প্রশাসন। বিষ্ণুপুরের একদম সিম্বল বলা যেতে পারে। বিষ্ণুপুর মানেই বালুচরি স্বর্ণচরি, তো সেটাকে প্রমোট মনে হয় যে এটা প্রত্যেক মানুষে জানে, মানে শুধু পশ্চিমবাংলা না, পশ্চিমবাংলার বাইরে থেকেও বিষ্ণুপুরে এটা শুধুমাত্র বিষ্ণুপুরে বালুচরি স্বর্ণচুরি বানানো হয় এবং এটা হাতে বোনা হয়। তাই অনেক সময় লাগে, এই এক একটা শাড়ি এক্সক্লুসিভ হয় কারণ প্রত্যেকটা শাড়ি হাতে বোনা। তো সেই কারণের জন্য অবশ্যই এটা প্রমোট করা হচ্ছে। আমরা চাই যে এই শিল্পীরা যারা বানায় এবং তাদের পরের জেনারেশনও যাতে এই শাড়িটা, এই শিল্পটা তারা ক্যারি ফরওয়ার্ড করে, তার মাধ্যমে তারা জীবিকা অর্জন করতে পারে, এটাই চাই আমরা। ঐতিহ্যপূর্ণ মেলা এবং শিল্পী হিসেবে আমার খুব ভালো লাগছে এটা অ্যাটেন্ড করতে, কারণ এই মেলাতে প্রত্যেক শিল্পীদের একটা সুন্দর যোগ্য প্ল্যাটফর্ম দেওয়া হয়েছে তাদের শিল্প, তাদের আর্ট, তাদের ক্রিয়েটিভিটি মানুষের সামনে তুলে ধরার জন্য এবং তার মাধ্যমে তাদের জীবিকা অর্জন করার জন্য। আর আমরা জানি যে বিষ্ণুপুরেই একমাত্র এই বালুচরি স্বর্ণচুরি তৈরি হয় এবং এক একটা এই যে শাড়ি, এটা প্রায় 25 দিন 1 মাস লাগে হাতে বোনা, পুরোটা এক্সক্লুসিভ ব্যাপার। সেই জন্যেই আজকে এই বালুচরি ফ্যাশন শো এবং আমি প্রাউডলি এই শাড়িটা, সুন্দর শাড়িটা আমি পরে আমি শো স্টপ করলাম। গ্রাম বাংলায় তো আরও এই ধরনের শো হওয়া উচিত, কারণ আজকে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মসে, ডিজিটাল প্ল্যাটফর্মসে প্রত্যেকটি জিনিস আমরা তুলে ধরতে চাই যাতে সেই জিনিসটা মানুষ অবধি পৌঁছাতে পারে। এবং আমার মনে হয় যে এত শিল্প রয়েছে বাঁকুড়া বিষ্ণুপুর জুড়ে, যদি আমরা এইভাবে প্ল্যাটফর্মস দিই প্রত্যেকটা শিল্পীদের, তাহলে আরও মানুষের কাছে তারা পৌঁছে যেতে পারবে এবং তাদের ক্রিয়েটিভিটি, তাদের আর্ট যেটা তারা বানায়, সেটা পোড়ামাটির হোক কি হস্তশিল্প হোক কি বালুচরি স্বর্ণচুরি যাই হোক না কেন, মানুষ অবধি পৌঁছাতে পারবে। সেটাই তো তারা চায়, তাদের সেই ট্যালেন্টটা যাতে মানুষ অবধি পৌঁছায় এবং তার মাধ্যমে তারা তাদের জীবিকা যাতে রোজগার করতে পারে। ঐতিহ্য বালুচরি স্বর্ণচরি শাড়ি, সেই শিল্পটাকে তুলে ধরবার জন্য, প্রমোট করার জন্য মূলত আজকের এই ফ্যাশন শো এর আয়োজন মেলা কমিটির তরফ থেকে। খুব সুন্দরভাবে এতে এখানকার স্থানীয় মহিলারা পার্টিসিপেট করেছেন, তো এটাতে আমরা সবাই খুশি। এইখানে প্রফেশনাল নন প্রফেশনালের কিছু যায় আসে না, এখানে মন থেকে সবাই আনন্দ করেছে। তারা শাড়িটা পরে, একজন নারী কিন্তু শাড়িতে সবচেয়ে বেশি সুন্দর লাগে, তাই সব সুন্দরী নারীরা যখন শাড়ি পরে, তা আবার বালুচরি, বিষ্ণুপুরের বালুচরি স্বর্ণচুরি শাড়ি পরে হেঁটেছে, সেই ফ্যাশন শো তো অন্য লেভেলে চলে যাবে একদম। উত্তর 24 পরগনায় ফের ধান কেনার অনিয়মের অভিযোগ। কুইন্টাল প্রতি 5 কেজি ধানের দাম বাদ দিতে হবে। উত্তর 24 পরগনায় ভুরকুন্ডা, শ্রীকৃষ্ণপুর, বাসপুর ও বেড়াবেড়ি গ্রাম পঞ্চায়েতের শতাধিক কৃষকদের দাবি, মঙ্গলবার এমনই শর্ত দেওয়া হয় দিঘিরহাট সরকারি ধান ক্রয় কেন্দ্রে। বেআইনি কাজ যে হচ্ছে তা অভিযুক্ত রাইস মিলের কর্মী নিজেও এদিন স্বীকার করে নেন। নিয়মের কথা বলছে না, কোনো কাগজও দেখাচ্ছে না। 17 কেজি সরকারি উনি বলছে যাই ধান আনো না কেন 5 কেজি করে বাদ যাবে। হ্যাঁ, 5 কেজি করে বাদ দিতে হবে। তোমাদের কি দাবি? আমাদের দাবি আমরা কেন বাদ দেব? গভর্নমেন্টের তো কোনো নিয়ম নেই। প্রতি কুইন্টালে 5 কেজি করে বাদ দেয়, সে তো আলাদা ব্যাপার। আর যদি সামান্য একটা চিটে থাকে তাতে আরো 10 কেজি বাদ যাচ্ছে, কেন এটা যাবে কেন? এবার ধানের ময়শ্চার বেশি, 17 উপরে থাকছে, খুশি আছে, চিটে আছে, কালো মাছি আছে, এই কারণে। এটা কি সরকারের কোনো ইনস্ট্রাকশন আছে না আপনি বানালেন? আমি বানাইনি, আমরা অঘোষিত সব জায়গায় এটাও চলছে সেই হিসাবে। অঘোষিত চলছে, কোনো লিখিত নির্দেশ আছে আপনার কাছে? যেহেতু এখান থেকে টিএমসি লোকদের এখানে কমিশন দিতে হয়, এই কমিশনের জন্য ওখান থেকে 5 কেজি করে ওরা কম বাদ দিচ্ছিল। এখানে চাষিদের সঙ্গে আর মিলারের সঙ্গে একটা সমস্যা ছিল, তা আমরা পরে জানতে পারলে এসে মিলারের সঙ্গে কথা বলে, চাষিদের সঙ্গে কথা বলে ওটা সমাধান করে দিয়েছে। এজিবির কাজই হচ্ছে অভিযোগ করা। আপাতত স্বস্তি। দক্ষিণ 24 পরগনায় পাথর প্রতিমার লোকালয়ে ঘুরে বেড়ানো রয়্যাল বেঙ্গলকে জঙ্গলে ফেরত পাঠানো গেছে বলে দাবি করলেন বন দফতর। গত কয়েকদিন ধরে বাঘের আতঙ্কে ঘুম উড়েছিল গ্রামবাসীদের। জাল টাঙিয়ে জঙ্গল ঘিরে ফেলার পাশাপাশি বন দফতর খাঁচাও পাতে, সেই ফাঁদে না পা দিয়ে শেষ পর্যন্ত জঙ্গলে ফিরে গিয়েছে সুন্দরবনের রাজা। ফিশারিকে যেতে পারছি না, বাচ্চা কাচ্চা ভয় করছে, আমরা বেরোতে পারছি না ভয়ে, রাত্রে দিনেও ভয়। আর এই যে সামনে ধান টান কাটা হচ্ছে জলায়,
সেখানেও থাবা পড়ছে। যে ওর মুভমেন্ট কোন দিকে আছে সেই সার্চিং করতে 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 আমরা শ্রীধরনগরের একদম লাস্ট এন্ডে এসে পৌঁছালাম। সেখানে এসে যেটা দেখা গেল যে একটা জায়গায় ওর ফ্রেশ পাগমার্ক পাওয়া গেছে এবং ওর উপস্থিতি আমার যারা পিআরটি মেম্বার্স এবং আমার যারা স্টাফরা রয়েছে সেই স্টাফদের মোটামুটি 50 জনের একটি দল পাঠানো হয়েছিল। সেই দল আলটিমেটলি সাকসেসফুলি তারা ড্রাইভ করে ধনচি রিজার্ভ ফরেস্টে আবার ওকে ঢোকানো হয়েছে। 100 বছরে পা দিলেন সুভদ্রা মহান্তি। বাঁকুড়ার সিমলাপালের বাসিন্দা সুভদ্রা পরিবারের সদস্যরা সবাই মিলেই পালন করলেন এই বিশেষ দিন। 100 লেখা বার্থডে কেক কাটলেন সুভদ্রা দেবী। ভালোই লাগছে। আর এই যে এত সবাই তোমার লাতি এসেছে, লিটনা এসেছে, তাই কেমন লাগছে? ভালো লাগে। লাতি লেখিনা তারা আছে, দেখা হইলো সেটা কি মন্দ বাবা? লাতি বউ। আর তোমার বাপের ঘর কোথায়? লেতুলপুরে। লেতুলপুরের সঙ্গে সামনে। লেতুলপুরের সঙ্গে সামনে। হ্যাঁ আছে হ্যাঁ লিখি যাই এ বাবদ। এখন ওরা সমস্ত কাজ তো নিজে করেন? শারীরিকভাবে খুবই সক্ষম। উনি নিজের কাজ তো নিজে করেনই, উপরন্তু বাড়ির সব থেকে ভরে ওঠেন উনি, এবং উনি তাগিদ দিয়ে সমস্ত বৌমাদেরকে ছেলেদেরকে কাজের নির্দেশ দেন। আমি তো 5-6 বছর আগে আমি দেখেছি উনি মুড়ি ভাজতেন, এমনকি পিঠে করতেও পারতেন। এখন ওনাকে করতে দেওয়া হয়নি, নাহলে কিন্তু উনি সমস্ত কাজ করতেই সক্ষম। জন্মদিন পালন উপলক্ষে পরিবারের তরফে কি কি আয়োজন রেখেছেন আপনারা? জন্মদিন উপলক্ষে পরিবারের তরফ থেকে কিছু সামাজিক কাজের আয়োজন করা হয়েছিল। হঠাৎ জন্মদিন পালনের উদ্যোগ কেন? আমার ঠাকুমা শ্রীমতী সুভদ্রা দেবী এই 100 বর্ষে পা দিলেন। তার আমাদের সাধারণত কেউ শতায়ু ব্যক্তি এই সমাজে খুব আমরা কমই পাবো, হয়তো এই নবপ্রজন্ম 100 বছর দেখার মতন সৌভাগ্য খুবই দুর্লভ হয়তো হতে পারে। তো আমাদের সেই সৌভাগ্য হয়েছে যে ঠাকুমার 100তম বর্ষ আমরা সবাই মিলে নাতি নাতনি এবং তার সম্পর্কে পণলাতি যারা হচ্ছে তারাও সবাই সমবেত হয়েছে। আজ তার প্রায় 24 জন নাতি নাতনি, তারা ম্যাক্সিমাম সবাই সমবেত হয়েছে, যাদেরকে একসাথে সবাই জড়ো করা খুব মুশকিল, কারণ সবাই কর্মব্যস্ত জীবনে নিজের জায়গায় প্রতিষ্ঠিত। তো সবাই একসঙ্গে এইভাবে আমরা তার জন্মদিন পালন করে অত্যন্ত আনন্দিত। আপনি একে দেখেছেন, কি বলবেন? আমি ওনার প্রথম বৌমা। আমি আসার পর থেকে ওনার দেখেছি যেমন সক্ষম ছিলেন, আজও সেরকমই সক্ষম আছেন, এবং সবাইকে মেয়ের মতোই ভালোবাসেন আমাদেরকেও। সিপিএম চিরকুট চাকরি দিয়েছে, তৃণমূল চাকরি বেঁচেছে। দিল্লির মমতার সঙ্গে বৈঠক করে এখানে নাটকবাজি করছে সিপিএম। তৃণমূল জামানা দুর্নীতিতে জর্জরিত, তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারী। আছে গায়ে দেয় না, মাথায় মাখে আমি জানি না, এদের অভিধানের কোথাও আপনি কোনো বাংলা শব্দ পাবেন না, উর্দু শব্দ। ইনসাফ যাত্রা এ বাংলা টাংলাতে নাই এরা। এদের তো এমনি বাপ ঠাকুরদা সব চিনে থাকে, জানেন। এরা পশ্চিমবঙ্গে লেনা দেনার কোনো ব্যাপার নেই। এরা নেতাজিকে তোজর কুকুর বলেছিল, রবীন্দ্রনাথ ঠাকুরকে বুর্জুয়া কবি বলেছিল। এদের ইতিমধ্যে 4 বার একসঙ্গে বিরিয়ানি খাওয়া হয়েছে। পাটনাতে বিরিয়ানি খেয়েছে, বাঙ্গালুরুতে বিরিয়ানি খেয়েছে, মুম্বাইতে বিরিয়ানি খেয়েছে, আর কিছুদিন আগে সোনিয়া গান্ধীর সঙ্গে মমতা ব্যানার্জির সঙ্গে তার চোর কয়লা ভাইপোর সঙ্গে দিল্লিতে বসে সীতারাম ইয়েচুরি মানে মীনাক্ষীর জ্যাঠা তিনি বসে ওখানে সমস্ত রকম করে এসে এখানে নাটকবাজি হচ্ছে। নাটকবাজি করে গেছেন বারুইপুরে। একদিকে তোলামূল, আপনাদের কিচ্ছু করতে হবে না, নিজেরাই নিজেদের গুঁতোগুতি করে মরছে। কিছুদিন আগে এখানে চন্দন মন্ডল, দিলীপ হালদাররা আছে। আমি গেছিলাম জয়নগরের ওই গ্রামে, কি করেছে আপনারা দেখলে চোখে দেখতে পাবেন না। সেখানে এক অত্যাচারী উপপ্রধান তৃণমূলের, তাকে তৃণমূলের লোকরাই খুন করে দিয়েছে।
এখানে কদিন আগেই ঘটেছে বারুইপুরে। এখানকার যিনি এমএলএ বাবু আছেন, তিনি তো বিধানসভা থেকে আমাকে তাড়াতে পারলেই বাঁচেন। তিনি বিধানসভা থেকে আমাকে তাড়াতে পারলেই বাঁচেন। এমএলএ বাবু তিনি এখানে এসেছিলেন, এসে বলে গেছেন সিপিএম সামনে, পিছনে বিজেপি আছে, এই খুনের পিছনে। আমরা কোথাও নেই, এদের আপনাদের কিছু করতে হবে না, এমনিতেই এরা চলে যাবে। আপনারা শুধু জনগণকে ঐক্যবদ্ধ করুন, মানুষকে জাগ্রত করুন। আমি 34 বছরে আমাদের শিক্ষা, আমাদের কর্মসংস্থান, শিল্পকে ধ্বংস করা সিপিএম এর বিরুদ্ধে বলে আমি আপনাদের বেকার যুবক যুবতী এবং যুব সমাজকে কিভাবে ধ্বংসের কিনারায় এই মমতা ব্যানার্জি আর তার কোম্পানি নিয়ে যাচ্ছে সে কথা 2-4 কথায় বলে আমি প্রস্থান করব। আপনারা 34 একটু আগে রঞ্জন বলছিল যে প্রাথমিকে ইংরেজি তুলে দিয়েছিল 15 বছর ধরে, লিখেছিল মাতৃভাষায় মাতৃদুগ্ধ। 15 বছর পরে ইংরেজি ফিরিয়ে এনে বলেছিল ভুল করেছে। কম্পিউটার প্রচলন বন্ধ করে দিয়েছিল এই কমরেডরা, এবং পশ্চিমবাংলার শিল্পের যে সর্বনাশ হয়েছে তার শুরু এদের সময়কালে হয়েছিল। আপনারা জানেন 1 কোটি বেকার পশ্চিমবাংলায় সৃষ্টি করে 2 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা চাপিয়ে বাংলাকে ধ্বংস করে চলে গেছে। আপনি কলেজে স্কুলে যেখানে যাবেন সেখানে দেখবেন সিপিআইএম এর নেতাদের আত্মীয় স্বজনরা তারা সেই সময়কালে তারা চাকরি পেয়েছে। এ কথাটা সত্য। সিপিএম চাকরি পেয়েছে, তাদের নেতাদের ক্যাডারদের চাকরি দিয়েছে চিরকুটে, আর তৃণমূল চাকরিগুলো বেচেছে। অর্থাৎ কয়েনের এদিক যা ওদিক তাই। আপনার আমাদের এই বাংলায় কংগ্রেস টেস্টেড এবং রিজেক্টেড। আপনারা দেখছেন নিউজ 9, ভয় পাই না, এগিয়ে চলি।